একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল যে তারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে হসপিটাল, সেই হসপিটাল থেকে তারা এভার কেয়ার হসপিটালে তারা চিকিৎসা নিতে চান। তো সেইটি ওই অ্যাপ্লিকেশনটা যেদিন শুনানি হয় বা ওই বিষয়ে যেদিন আদেশ হয় আমি উপস্থিত ছিলাম না, কিন্তু পরবর্তীকালে আমি এটা আমার নোটিশে আসলো, সেখানে দেখা গেল যে তাকে পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে তার চিকিৎসা দেওয়ার জন্য আমাদের ট্রাইব্যুনাল থেকে একটা আদেশ হয়েছে। তো আমি তাৎক্ষণিকভাবে সেটা দেখে আমার কাছে মনে হলো যে এভার কেয়ার হসপিটালে আমাদের কোনো প্রিজন সেল নাই। এবং আপনারা এটাও জানেন যে আমাদের সারা দেশে এখন একটা সিকিউরিটি কনসার্ন চলছে, এবং সেখানে এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিতে গেলে এটা একটা স্পেশাল অর্ডার লাগে, বা সেখানে ধরেন এই খরচকে বহন করবে এরকম কিছু থাকে, কিন্তু সেই আদেশের মধ্যে এরকম কোনো কিছুই ছিল না। আরো আমরা দেখলাম যে সেখানে তারা যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছিল যে পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে চিকিৎসার জন্য, তারা সেখানে কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। বিশেষ করে তারা 15/2/2026 তারিখের একটা মেডিকেল পেপার, সোকল্ড একটা মেডিকেল পেপার, একটা মানে একটা কেস সামারি বলে এরকম একটা তারা রিপোর্ট, এটা দেখে আমার একটা সন্দেহ হলো যে এই কেস সামারিটা 15/2/26 তারিখে কি করে ট্রাইব্যুনালে আসলো বা কি করে আসামিদের হাতে আসবে। কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? ট্রাইব্যুনালের কোনো আদেশ নেই এই বিষয়ে, ট্রাইব্যুনালের কোনো অনুমতি নাই। আমি আরো একটা জিনিস দেখলাম যে 12/2/26 তারিখে আরেকটা মেডিকেল পেপার, সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনা, সেটাও ওই তাদের দরখাস্তের সাথে তিনি জমা দিয়েছেন। তো সেটাও আমার কাছে মনে হলো যে 12/2/26 তারিখে তো তিনি জেল হাজতে, তাহলে সেই কাগজটা কি করে আসলো এখানে? তাকে না দেখে কিংবা তিনি ডাক্তারের কাছে না গিয়ে কি করে এই চিকিৎসাপত্র তিনি আদালতে আনলেন? এই দুইটি কাগজ আমার কাছে মনে হয়েছে যে এটা সামহাও তারা প্রকিউর করেছে, অথবা এই কাগজগুলোর মানে যথার্থতা নাই। একজন ডাক্তার, যে ডাক্তার 15/2/26 তারিখে যে ডাক্তারটা মানে যে কাগজটা দিয়েছে, সেটা দেখা যাচ্ছে উনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের, একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। তো আপনি যখন এইখানের মধ্যে আবার শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার, তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোন রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তো সবকিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম এবং এটা রিভিউ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম। তাৎক্ষণিকভাবে অনারেবল ট্রাইব্যুনাল তারা এটা দেখে যে আদেশটা তারা ওনারা 9/4/2026 পাস করেছিলেন, সে আদেশটা স্টে করেছিলেন এবং তার উপরে আজকে অধিকতর শুনানি হয়েছে। শুনানির পরে সে আদেশটাকে তারা বাতিল করেছে। 9/4/2026 যে আদেশ, অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন, যে কাগজগুলো 15/2 এবং 12/2/26 তারিখে যে কাগজগুলো তারা সাবমিট করেছে, এই কাগজগুলো কি করে হইল এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য 15 দিনের মধ্যে তাদের কাছে একটা শোকজ দিয়েছে। এবং মিনহোয়াইল আমরা যে কাগজপত্রগুলো দিয়ে তিনি চিকিৎসা চাচ্ছেন, সেটা আমরা দেখলাম যে আসলে ইনফ্যাক্ট তার কোনো ওইরকম কোনো রোগ নাই। তার একটা ডায়াবেটিসের প্রশ্ন তারা উঠাচ্ছেন আর ডিমেনশিয়ার কথা বলছেন।
তো ডায়াবেটিক্স এবং ডিমেনশিয়া এগুলো তো ধরেন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি সকলের মধ্যেই আছে, এবং এই জাতীয় রোগের চিকিৎসা আমাদের জেলখানার অভ্যন্তরে যে মেডিকেল থাকে সেগুলোতেই সম্ভব। তা সত্ত্বেও তিনি পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন, পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো আমাদের আজকে অনারেবল ট্রাইব্যুনাল বললেন যে যেহেতু তিনি পিজি হাসপাতালে আছেন, থাকুক আগামী 15 দিন পর্যন্ত। সেই 15 দিনের মধ্যে এই যে কাগজপত্র যেগুলো আমাদেরকে সন্দেহজনক মনে হয়েছে এগুলোর বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন। প্রকৃত রোগটা আসলে কি এই বিষয়ে কর্তৃপক্ষ পিজি হাসপাতাল থেকে রিপোর্ট তলব করেছেন, এবং সেই রিপোর্ট আসা সাপেক্ষে আগামী 15 দিন পরে একটা ডেট হয়েছে, কবে? 9/6 তারিখে ডেট হয়েছে, সেই তারিখে হয়তো এটার উপরে শুনানি হবে। আর ইন দা মিন টাইম এটা ডাক্তার দেবে, মানে পিজি হাসপাতালের সংশ্লিষ্ট ডাক্তার দিবেন। আর ইন দা মিন টাইম আজকে তিনি মানে অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাশেদ খান মেনন দুইজনের বিরুদ্ধে 4টা চার্জ গঠন করা হয়েছে। এই 4টা চার্জের মধ্যে আছে যে তিনি 3টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো যে তিনি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিং এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9/6 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এটি গেছে এই বিষয়ে। ডক্টর আর আমাদের আইজিপি, সাবেক আইজিপি শহীদুল হক সাহেবও একইভাবে তিনি তার চিকিৎসা সংক্রান্ত একটা আবেদন করেছিলেন, কিন্তু আমরা দেখলাম জেল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে পরিষ্কার যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। অতএব তিনি যে চিকিৎসা সংক্রান্ত যে আবেদনটা করেছিলেন এটার কোনো আইনগত ভিত্তি নাই। সেই কারণে আবার তার আইনজীবী আজকে নিজেই ওই যে দরখাস্তটা উনি চিকিৎসা সংক্রান্ত দিয়েছিলেন সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তিনি এখন জেলখানাতেই থাকবেন। এই হলো আজকের বিষয়। মিথ্যা রিপোর্ট দিচ্ছে একজন, আবার একজনের বলছে অসুস্থ, অথচ রিপোর্ট আসছে অসুস্থ না। বিষয়গুলো আসলে কেমন? সেগুলো তো অপরাধ, এবং এই যে ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। কি কারণে মনে হচ্ছে? এবং ফ্রড প্র্যাকটিস এই কারণে যে তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা, এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, আদালতের কার্যক্রম, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা, এগুলো নানান বিষয় হতে পারে। এইসব নানান উদ্দেশ্য থেকে এই জাতীয় পদক্ষেপ তিনি নিয়ে থাকতে পারেন। তা আমাদের কাছে এখন কনসার্ন হচ্ছে যে 2টা মেডিকেল পেপার তিনি সাবমিট করেছেন, একটা 12/2/26 এবং একটা 15/2/26। দুইটি তারিখেই তিনি জেল হাজতে আছেন। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কি করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কি করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, আর সেই তথাকথিত ডাক্তাররা কিভাবে রিপোর্ট সাবমিট করলেন, এটা যথেষ্ট সন্দেহজনক, এবং ট্রাইব্যুনাল এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়েছেন। তার আইনজীবীকে সেই বিষয়ে কারণ দর্শাতে বলেছেন, এবং সন্তোষজনক কারণ দর্শানোর জবাব যদি সন্তোষজনক না হয় নিশ্চয়ই ট্রাইব্যুনাল পরবর্তী ব্যবস্থা নেবেন। যখন জমা দিয়েছেন তখন ট্রাইব্যুনাল বা প্রসিকিউশন টিমের পক্ষ থেকে না, আমি শুরুতেই বলেছি যে এটা যখন মানে প্রথম দিন তারা যখন ফাইল করেছিল সেদিন আমাদের নোটিশে ওই বিষয়টা আসে নাই, এই কারণে যে সেখানে তারা শুধু চিকিৎসার কথা বলেছিলেন। তো চিকিৎসার কথা যেহেতু বলেছিলেন, স্বাভাবিক কারণে যে যখন কেউ চিকিৎসার কথা বলে এটা মানবিক কারণে দেখা হয়, কিন্তু পরে যখন আমরা দেখলাম যে এরকম একটা অর্ডার হয়ে গেছে যে পিজির পরিবর্তে এভার কেয়ারে নেওয়ার জন্য,
তখন বিষয়টা আমাদের নোটিশে আনা হলো এবং আমরা গুরুত্বের সাথে বিষয়টা আমরা দেখলাম। তখন দেখতে গিয়ে আমরা দেখলাম যে এরকম কিছু সন্দেহজনক কাগজপত্র সাবমিট করে তারা আদালতের সাথে হয়তো ফ্রড প্র্যাকটিস করে বা ট্রাইব্যুনালের সাথে ফ্রড প্র্যাকটিস করে এরকম একটা আদেশ নিয়েছে, যেটা ট্রাইব্যুনালও পরবর্তীতে উপলব্ধি করেছেন এবং আজকে এই আদেশটা রিকল করেছেন। না আমিন ভাই, ওনাকে কি এই পিজি থেকে এবার কেয়ারে নেওয়ার জন্য কি কোর্ট নির্দেশ দিয়েছিল? মানে অনুমতি আগে দিয়েছিল? আগে আগে একটা আদেশ হয়েছে, সেই আদেশটা আমরা যখন দেখলাম আমাদের নোটিশে আসলো, আমরা তাৎক্ষণিকভাবে দরখাস্ত দিয়েছি। সেই আদেশটা স্টে হয়েছিল আজকে পর্যন্ত। আজকে ফার্দার শুনানি সাপেক্ষে ওই আদেশটা বাতিল হয়েছে বা রিকল হয়েছে। মূলত উনি কাগজের মানে এই ঘটনা থেকে মানে ট্রাইব্যুনালের নিজস্ব কোনো চিকিৎসক পরামর্শ এরকম কিছু থাকতে পারে কিনা যে এই কাগজগুলো যথেষ্ট কোর্টও তো অনেক সময় না, আমাদের ট্রাইব্যুনাল বা কোনো কোর্টে তো আসলে নিজস্ব চিকিৎসক রাখার কোনো সুযোগ নাই। আমরা খালি চোখে আমাদের নিজস্ব এক্সপার্টাইজ থেকে আমরা যেগুলো দেখি সেগুলি আমরা ভয় বিরোধিতা করি বা সমর্থন করি। সেখানে আদালত তো আপনারা জানেন যে এক্সপার্ট অফ অল এক্সপার্ট, তো আদালত যে কোনো কাগজপত্র দেখে তারা চিন্তা করতে পারেন বা সেই পরবর্তীকালে খালি চোখে যা দেখেন তখন তা দেখেন। কিন্তু পরবর্তীকালে যেমনটা আজকে আমরা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম এবং পরিষ্কার করে আমরা দেখাতে পারলাম যে এই কাগজ দুটিই সন্দেহজনক এবং এটা বাস্তবতা বিবর্জিত। উনি জেলখানে আছেন, সেখানে কি করে কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরে একজন ডাক্তারের কাছে তিনি সেই রিপোর্ট সাবমিট করেন, ডাক্তারই বা কি করে রিপোর্ট দেয়? সেই ডাক্তারের অস্তিত্ব নিয়েও আমাদের প্রশ্ন আছে যে তিনি আদৌ এরকম কোনো ডাক্তারের অস্তিত্ব আছে কিনা, বা ওই যে সিঙ্গাপুর থেকে যে কাগজটা আসলো আদৌ এটা সিঙ্গাপুরের কোনো কাগজ কিনা। তো সেই সবগুলোই তারা জবাব দিবেন, ব্যাখ্যা দিবেন নিশ্চয়ই, এবং পরবর্তী শুনানির সময় এগুলি আরো আলোচনা হবে। মানে চিফ জুডিশিয়াল একটা বিষয় সেটি হলো যে আপনারা গত সরকারের সময় দেখেছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাইরে ওনার পছন্দ মতো একটা হাসপাতালে চিকিৎসা নিতে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে আপনি জানেন না? সেইখানে মানবতা বিরোধী অপরাধের মামলার একজন আসামিকে আদালত পিজি হাসপাতাল, দেশের সবচেয়ে বড় হাসপাতাল, সবচেয়ে অভিজ্ঞ হাসপাতাল, সেখান থেকে একটা বেসরকারি হাসপাতালে পাঠালো। এই ব্যাপারটার সাথে আপনি ফ্রড শব্দটা উচ্চারণ করেছেন, কিন্তু সাধারণের মনে এই প্রশ্নটা খুব স্বাভাবিক, এর সাথে আরো অনেক কিছু হয়তো জড়িত ভেতরে ভেতরে। না, আপনি যথার্থই বলেছেন যে বেগম খালেদা জিয়ার আমি অন্যতম আইনজীবী হিসাবে আমরা বহুবার তখনকার ট্রাইব্যুনাল বা তখনকার কোর্টে আমরা আবেদন করতাম এবং আমরা উপযুক্ত আদালতে বেগম খালেদা জিয়ার যে রোগ ছিল সেটা আমাদের দেশে কিন্তু চিকিৎসার সুযোগ ছিল না, এবং সেই কাগজপত্র আমরা জেনুইন কাগজপত্র দাখিল সাপেক্ষে আমরা ওই আবেদনগুলো করতাম। কিন্তু তখনকার সরকার আমাদের এইগুলোর উপরে বিদ্রুপ করতেন। আজকের যিনি আসামি তিনিও অনেকবার বিদ্রুপ করেছেন এই বিষয়ে। একদিকে কোর্ট আমাদের আবেদনগুলো গ্রহণ করতেন না, অথবা সরকার, তৎকালীন সরকারও এই বিষয় নিয়ে নানান বিদ্রুপাত্মক কথাবার্তা বলতেন। তো যাই হোক, আমরা কিন্তু এভার কেয়ার হসপিটালে তখন আমরা চিকিৎসার সুযোগ পাইনি বেগম জিয়ার পক্ষে। তো যাই হোক, এখন প্রশ্নটা হচ্ছে যে উনি যে কাগজপত্রগুলো দাখিল করলেন সেই কাগজপত্রগুলো খুব দৃশ্যতই আমার কাছে মনে হয়েছে যে এগুলি সন্দেহজনক। ওই চিকিৎসককে তলব করার কোনো দেখি, ওনার অলরেডি সকল নোটিশ দিয়েছেন, তারা লয়াররা কি ব্যাখ্যা দিবেন সেই অনুযায়ী হয়তো ট্রাইব্যুনাল পরবর্তী ব্যবস্থা নেবে। দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে যে দুইজন পুলিশ সদস্যকে আপনারা ক্লোজ করে বাকি ক্লোজ করেছেন, সেই সঙ্গে আমরা করিনি। আর সেই সঙ্গে তাদের বিরুদ্ধে এই বিষয়ে বলবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বলেছেন যে এপ্রিল মাসের মধ্যে এপ্রিলের মধ্যে আপনার ভ্যাকসিনেটিং কমিটির প্রতিবেদন দাখিল করবেন, সেটার অগ্রগতি কত? আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে কালকে দুইজন আমাদের এখানে কর্মরত, ট্রাইব্যুনালে কর্মরত দুইজন পুলিশ কনস্টেবল বোধহয়, ওনারা দুইজন কনস্টেবল পদমর্যাদার বোধহয় এরকম দুইজন, তারা একজন আসামির সাথে হেঁটে যাচ্ছিলেন। সেখানে একটা শব্দ বোধহয় ওনারা বলেছিলেন এইভাবে যে স্যার কোনো টেনশন করেন না, আমরা তো আছি, এরকম বোধহয়। আসলে এই সিকিউরিটি ম্যানেজমেন্ট বা আমাদের আদালতে আসামিদেরকে আনা নেওয়ার এই পুরো কার্যক্রমটা আমাদের রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে করা হয়, মানে দেখাশোনা করা হয়। এবং আমি পরবর্তীতে দেখেছি যে তাদের বিরুদ্ধে বোধহয় রেজিস্ট্রার কার্যালয় থেকে একটা
ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা একটা চিঠি দিয়েছেন এবং সম্ভবত আজকে ওই 2 জন পুলিশ সদস্য বোধহয় আমাদের ট্রাইব্যুনালে নাই আজকে। এবং এটা আসলে পুলিশের যারা অথরিটি আছেন এই কথোপকথনের ব্যাকগ্রাউন্ড কি বিষয়ে তিনি এই শব্দ ব্যবহার করেছেন বা এটার কি ভালো উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে এগুলি তারা হয়তো যাচাই বাছাই করবেন। এগুলোতে সাথে আমাদের সংশ্লিষ্টতা নাই বললেই চলে। এক, দ্বিতীয়ত হলো আপনি যেটা বলছেন যে আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং, আচ্ছা, এখানে একটু এখানে যদি তারা যদি মানে তাদের উপর জুলুম করা হলো কিনা, তারা তো কোনো অন্য কোনো বিষয়ে কথা বলতে পারে। আমি এই বিষয়ে একেবারেই কোনো মন্তব্য করার সুযোগ নাই, কারণ সেটা আপনি তারা ব্যবস্থা নিলে ইউটিউবারদের বিরুদ্ধে নিতে পারেন, তারা ওই সমস্ত জায়গায় শেখাতে পারবে, কিন্তু তাদের উপর তাদের না শুনে সরাসরি তাদেরকে না, সরাসরি না, জুলুম হয়ে গেল কিনা? এই বিষয়ে আমি একেবারেই কোনো মন্তব্য করতে পারবো না। এটা যেহেতু ইতিমধ্যে তাদের অথরিটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারা এটা যাচাই বাছাই করে দেখবেন এটার কি জিনিস ছিল। ইনফ্যাক্ট এই বিষয়ে আমার মনে হয় আমাকে আর প্রশ্ন না করে বিব্রত করা দরকার নাই, কারণ এই বিষয়ে একেবারেই আমার কোনো কনসার্ন না। নাম্বার 2 হচ্ছে আপনারা যেটা বলছেন যে আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং, আসলে ফ্যাক্টস ফাইন্ডিং কার্যক্রম তো আমাদের চলছে, আপনাদেরকে বারবার উত্তর দিয়ে যাচ্ছি। আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এখন হজে আছেন, আমাদের অনেকগুলো বিষয় তিনি সংশ্লিষ্ট আছেন। তো তিনি হজ থেকে আসার পরে আমরা আশা করছি যে আপনাদেরকে ভবিষ্যৎ জানাতে পারবো। ফ্যাক্টস ফাইন্ডিং নিয়ে মনে হয় আর কথা না বলি। আর এরপরে সার্বিক কার্যক্রমটা কি অবস্থা? সেটা হচ্ছে আমাদের সার্বিক কার্যক্রম। আলহামদুলিল্লাহ আমরা, আপনারা জানেন যে আমাদের সার্বিক ছবি না, আমাদের 16 জন প্রসিকিউটর আমরা কাজ করি। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির মধ্যে ওখানে 24 জন কর্মকর্তা কাজ করে। আমরা এটা আপনাদের একটু অবহিত করি, সেটা হচ্ছে যে আমাদের 22টা কেস এখন বিচার চলমান। আমাদের 2টা ট্রাইব্যুনাল, 22টা কেস এখন কিন্তু সাক্ষীর পর্যায়ে, আমরা প্রতিদিন আমাদের এগুলো সাক্ষীর কার্যক্রম চলে। আমাদের প্রায় 30টা কেস আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিটের অপেক্ষায়। আর প্রায় 450 মামলার উপরে আমাদের কাছে কমপ্লেইন্ট এসছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা ইনভেস্টিগেশন কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের প্রায় গুমের মামলা, যেগুলো আমরা খুব অগ্রাধিকার ভিত্তিতে এই গুমের কেসগুলো আমরা হাতে নিয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো তো আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিচ্ছি, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যে গুমের উপরে যে ঘটনাগুলো ঘটেছে, গুমের মতো অমানবিক যে ঘটনাগুলো ঘটেছিল, সেইগুলি আমরা প্রায় 100-র উপরে অভিযোগ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। আমাদের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা তারা দায়িত্ব নিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রত্যেকটা তদন্ত কাজে আমাদের একজন প্রসিকিউটর এটা সুপারভাইজিং অথরিটি হিসেবে তারা কাজ করে। ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটা কেসের সাথে আমাদের একজন প্রসিকিউটরকে দায়িত্ব দিয়েছি। ইনভেস্টিগেশন এজেন্সির যারা আমরা কাজ করে তারা কাজ শুরু করে দিয়েছেন। এবং এইটা আপনাদের একটু অবহিত করে রাখি যে আমাদের এই গুমের ঘটনা কিন্তু সারা বাংলাদেশে ঘটেছে, অথবা আমাদের ইনভেস্টিগেশনটা কোনোটার ইনভেস্টিগেশন ঢাকায়, কোনোটা হয়তো চট্টগ্রামে, কোনোটা হয়তো অন্য কোনো জেলায়। তো সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু আমাদের এই কাজগুলো মানে করতে হয়। আমাদের যে ধরেন যে লোকবল আমাদের আছে, সেই সীমিত লোকবল নিয়েই কিন্তু আমাদের এই বৃহৎ কাজগুলো আমাদের করে দিতে হচ্ছে। সারা বাংলাদেশে আমাদেরকে ট্রাভেল করতে হয়। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির লোকজন কিন্তু রাত দিন তারা পরিশ্রম করে। আমরা এখান থেকে যতটুকুন পারি আমরা তাদেরকে আইনগত সহায়তা সহ সামগ্রিক বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বৈষম্য বিরোধী যেসব মানবতা বিরোধী হত্যাকাণ্ডগুলো হয়েছে আমরা সেখানে ক্যাম্পিং করছি। ইতিমধ্যে আমরা নরসিংদীতে গিয়ে আমরা সেখানে 22 জন নিহত পরিবারের সাথে আমরা কথা বলে এসেছি। এবং সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির যারা লোকজন ছিল, স্থানীয় এজেন্সির লোকজন যারা ছিল, সবার সাথে আমরা ক্যাম্পিং করে আমরা প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দিয়ে আসছি যে তদন্তের কার্যক্রমের যে কিভাবে কি করতে হবে সবকিছু আমরা একটা গাইডলাইন দিয়ে এসেছি। একইভাবে আপনারা জানবেন যে আগামী 9 তারিখে আমরা উত্তরায় যাব, সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির লোকজন থাকবে, আমরা থাকবো।
সেখানে আমরা প্রায় শতাধিক পরিবারের সাথে হয়তো আমাদের নিহত পরিবারের সাথে আমাদের কথা হবে এবং তাদের বক্তব্য আমরা শুনবো। সেখানে আমাদের যারা তদন্ত কার্যে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে আমরা প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে আসব এবং সেইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা এবং এরপরে আমরা কিন্তু যাত্রাবাড়িতে যাচ্ছি। জানেন আপনারা ইতিমধ্যে যাত্রাবাড়িতে আমাদের প্রায় 2 বা 3টা মামলা বিচার কার্য চলছে। আমাদের এখানে কিন্তু অনেক বেশি ক্যাজুয়ালিটি হয়েছে। সেখানেও আমরা একটা ক্যাম্পিং করব। সেখানে আমরা সকল বৃহৎ পরিবারের সদস্যদেরকে আমরা তাদেরকে ডাকবো, তাদের বক্তব্য শুনবো। এইরকম করি আমাদের। এরপরে আমাদের দেখেন আমাদের ক্রস ফায়ার আছে। সেই ক্রস ফায়ার গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে এগুলো আমরা তথ্য সংগ্রহ করে যাচ্ছি। এর আগেও আপনাদেরকে বলেছি যে ক্রস ফায়ারের যত ঘটনা ঘটেছে সারা দেশে সেগুলো আমরা কিন্তু যেগুলো আমাদের এই ট্রাইব্যুনালে তদন্ত বা বিচার্য যে বিষয়গুলো সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি। এই সামগ্রিক কাজগুলোই আমরা আসলে ইনফেক্ট করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের এই ট্রাইব্যুনাল এর একদিকে যেমন বিচার কার্যক্রম চলছে, আমরা প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির লোকজন আমরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছি, আমরা চেষ্টা করব যে বাংলাদেশে মানবতা বিরোধী যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটির তদন্ত এবং বিচারের নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশে যাতে এই জাতীয় ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে। নতুন কোনো তদন্ত শেষ হয়েছে কিনা আমি নাম উল্লেখ করলাম না, তবে 3টা রিপোর্ট আমরা একেবারেই কমপ্লিট করেছি। এই 3টা রিপোর্ট আশা করছি উইদিন 7 ডেজ আমরা দাখিল করতে পারবো। আমাদের একজন তদন্তকারী কর্মকর্তা তিনি হতে গেছেন, তিনিও আসবেন। আর 2টা বা 3টা বা 4টা রিপোর্ট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমরা ফর্মাল চার্জ রেডি করতেছি, এগুলো আমরা শিগগির সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, একটা বিষয় সেটা হলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে আপনারা তদন্ত করছেন বিশেষ করে প্রসিকিউশন এবং এখানকার বিষয়গুলো, কিন্তু আমার কাছে একটা অডিও আছে, সেখানে একজন তদন্ত কর্মকর্তা কোঅর্ডিনেটর উনি একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে ফোন দিয়ে টাকার কথা বলছেন যে টাকা ছাড়া এটা সমাধান হবে না। আপনি চাইলে আমি আপনাকে এটা প্রোভাইড করতে পারি। সেক্ষেত্রে তদন্ত কর্মকর্তারা যেভাবে আসামি রাখা বাদ দেয়া তাদের ক্ষেত্রে তারা যে বিষয়গুলো পড়েছে, যেই পাপে আপনি একজন প্রসিকিউটরকে পুরাইলেন সেই একই পাপে আপনি তদন্ত কর্মকর্তার কাউকে ধরতে পারছেন না, তাদের তদন্তটা আসলে কে করবে? সেই তদন্ত সংস্থার যে অন্যায় সেটার তদন্ত কে করবে? না, দেখেন আমি আপনাকে বলি যে আজকে আমি চিফ প্রসিকিউটর হিসেবে আমার প্রসিকিউশন টিমের যেমন আমি প্রধান, আমি কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সিরও মানুষ, আমি কিন্তু ইনভেস্টিগেশনেরও পার্ট। তো আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে আমার কোনো তদন্তকারী কর্মকর্তা কেউ যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে সেই জায়গায় আমি সরাসরি হস্তক্ষেপ না করতে পারলে আমি সুপারিশ করতে পারব। অতএব আমাদের এই টোটাল যে কর্মযজ্ঞ তদন্ত বিচার সবকিছুর মধ্যে, সেটা আমি আপনাকে খুব পরিষ্কার করেই বলি, আমি সরাসরি নামটাই বলেছি। আমি না, নামটা আমরা এখন নিচ্ছি না আপনার কাছ থেকে, আমরা তদন্তের সাথে ওটা আপনার কাছে গোপনই থাকুক, আপনি আমাকে পার্সোনালি দেন। কিন্তু তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ইটস অল রাইট। সেটা হচ্ছে যে কেউ যদি এরকম থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা গোপনে আমাদের এই তথ্যগুলো আমাদেরকে দেন। আমরা সবকিছু যদি ফ্যাক্টস ফাইন্ডিং এর মধ্যে এগুলোও নিয়ে আসতে হয় আমরা নিয়ে আসবো। মানে আমাদের বক্তব্যটা হচ্ছে পরিষ্কার যে আমরা এই ট্রাইব্যুনাল অত্যন্ত পবিত্র, এই ট্রাইব্যুনালকে আমরা অত্যন্ত পবিত্রতার সাথেই আমরা কাজ করতে চাই। কোনো রক্তের সাথে যাতে আমরা বেইমানি না করি, কোনো শহীদের সাথে যাতে আমরা বেইমানি না করি, এবং সেটার জন্য আমরা যদি কেউ আমাদের এই শহীদের রক্তের সাথে আমরা যদি বা মানে সৎ ব্যবহার যদি আমরা করতে না পারি, আমি আর আগেও বলেছি এখনো বলছি যে সেই প্রসিকিউশন এর মেম্বার হোক, তদন্ত সংস্থার কোনো সদস্যই হোক, তারা এই কার্যক্রমের মধ্যে যেন না থাকে, তারা অন্য জায়গায় চলে যেতে পারেন, কিন্তু আমাদের এই পবিত্র অঙ্গনকে কেউ যাতে অপবিত্র না করে।